নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য সভায়, সাহিত্য আড্ডায় আমরা আজকে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রণয় রায় মহাশয়কে পেয়েছি এবং তার সাথে আলোচনার মাধ্যমে আমরা কিছু কথা জেনে নেব। দাদা নমস্কার, শুভ সকাল। প্রথমেই জানতে চাই যে আপনার জন্ম 1952 সালে হাওড়াতে, তাই তো? তো আপনার ছেলেবেলার কথা কিছু বলুন। আমার ছেলেবেলার কথাটা আমি একটা যে এই মুভিং স্টোন গ্যাদার নো মোস একটা কথা আছে না, যে আমি শুধু ঘুরে বেড়ানো। আমার বাবা ছিলেন সেটেলমেন্টে চাকরি করতেন, সেটেলমেন্ট অফিসার ছিলেন। তা আমার একদম ছেলেবেলাটা জন্মের পরে কয়েক বছর কাটে আমাদের পৈতৃক বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, এখন আগে ছিল 24 পরগনা, বনগাঁর কাছে চাঁদপাড়া বলে একটা বেশ বর্ধিষ্ণু গ্রাম। ওটাই ছিল আমার গ্রামের বাড়ি। ওখানে খুব ছেলেবেলা আমার কেটে যখন আমি ক্লাস 1-এ উঠি, তখন বাবার তো বাইরে ছিলেন, আমরা থাকতাম বাড়িতে। বাবা আমাদের নিয়ে যান, আমাদের ভাই বোন মাকেও নিয়ে যান, আমরা কুচবিহারে যাই। কুচবিহারে এখনও মনে আছে 1959 সাল এরকম হবে খুব। তখন কুচবিহার কিছুদিন আগে ভারতে অন্তর্ভুক্ত হয়েছে, তখনও ওখানকার কুচবিহারের রাজবাড়ি এখনও মনে পড়ে, দেবী বাড়ি, লাইনের মাঠ বলতাম। এবং আমি সৌভাগ্যক্রমে আমি ক্লাস 1-এ, আপনার স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর, এখন ওইসব মনে আছে। হ্যাঁ, এবং আমি ওখানে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের একটি ছিল বিবেকানন্দ বিদ্যাপীঠ, সেখানে আমরা পড়তাম। আর আমাদের স্কুলের জীবন যেটা ছিল অদ্ভুত, তখন তো খাতা ছিল না, স্লেট পেন্সিল নিয়ে যেতাম আর খালি পায়ে যেতাম। হ্যাঁ, খালি পায়ে যেতাম, হাফ প্যান্ট পরে। আর তখন তো ড্রেস ছিল না, ওই ধরনের একটা কিছু একটা পোশাক, সেটা মনে নেই। স্কুলে যেতাম। ক্লাস 1 থেকে যখন 1-2 ওখানে পড়লাম, ক্লাস 3 পর্যন্ত 3 বছর আমরা কুচবিহারে ছিলাম। কুচবিহারে আমার জীবনে অনেক স্মৃতি আছে, যেগুলি এখন অবশ্য চিনতে পারবো না, কিন্তু মনে পড়ে কুচবিহারের কথা। আর ক্লাস 4-এ যখন এলাম, বাবা বদলি হয়ে চলে গেলেন গরুবাথান, তখন আমরা চলে এলাম ওখান থেকে আমাদের গ্রামের বাড়ি চাঁদপাড়া। আমি ক্লাস 4টা আমি কাটিয়েছিলাম চাঁদপাড়ায়, আমার একদম গ্রামের বাড়িতে। এবং গ্রামের স্কুলে পড়তে যেতাম, ওই সেই ব্যাগ বগলে করে, স্লেট পেন্সিল এগুলো বগলে করে 1 মাইল দূরের গ্রামের পথ ধরে হেঁটে যেতাম, গিয়ে প্রাইমারি স্কুলে পড়তাম। এগুলো খুব তারপরে ওখান থেকে চলে গেলাম ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বালুরঘাট। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছিল আমার স্কুল। ওখানে আমাদের সময় ছিল স্কুল ফাইনাল। ওখান থেকে স্কুল ফাইনাল পাস করে আমার রেজাল্টটা মোটামুটি ভালো হয়েছিল। তখনকার দিনে তো ফার্স্ট ডিভিশন খুব কম পেত, আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। পুরো এখন বলে পশ্চিম দিনাজপুর, তখন ওই বালুরঘাট পশ্চিম দিনাজপুরই বলা হতো। 1জন না 2জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল, এরকম সময় ছিল আমাদের। তো দিয়ে আমি ওখান থেকে, বাবা তখন বালুরঘাটে রয়েছেন, আমি চলে এলাম আমাদের বাড়িতে। আমার বাড়িতে তখন বিক্রি হয়ে গেছে, আমার মামা বাড়িও ওই একই জায়গায় চাঁদপাড়ায়। ওদের বাড়ি থেকে আমি ভর্তি হলাম গৌরডাঙ্গা হিন্দু কলেজে, প্রি ইউনিভার্সিটি। আর আমি 1 বছর যে বিএ ফার্স্ট ইয়ারে উঠলাম, বাবা আবার বদলি হয়ে এলেন বনগাঁতে। এবং এই বনগাঁতে আমার জীবনের মোড় ঘোরা বলো, যাই বলো, ওখানেই কলেজ লাইফ। এবং আমার কিন্তু সাহিত্য প্রথম যেটা যদি বলো, আমার শুরু স্কুল জীবনে আমরা বালুরঘাটে একটা স্কুল ম্যাগাজিন তো বলতে কিছু ছিল না তখন, হাতে লেখা পত্রিকা, তাতে আমি এখনও মনে আছে অঘটন বলে একটা গল্প লিখেছিলাম। সেটা কত? ওটা হবে 1963-64 সালে। এবং ওই লিখে আমি প্রথম একটা পুরস্কার পেয়েছিলাম স্কুল থেকে, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী বইটা পেয়েছিলাম, স্কুল থেকে আমাকে দেওয়া হয়েছিল। এবং আমি খুব ভালো আবৃত্তি করতে পারতাম। বালুরঘাটে আমার মনে আছে, আমাকে শেখানোর তো তখন কেউ ছিল না, রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতাটা আবৃত্তি করে আমি প্রথম হয়েছিলাম। এবং স্কুলেও হেমর দুর্ভাগা দেশ এখনও মনে আছে, এই কবিতাটা আবৃত্তি করে আমি সেকেন্ড হয়েছিলাম। তারপরে কলকাতায় আমি কলেজে পড়তে আমার লেখালেখি শুরু হয়ে যেত গৌরডাঙ্গা কলেজে। আচ্ছা, একটা কবিতা 2 লাইন কিছু বলুন, আবৃত্তি শুনে দেখি আপনার। আমার ঠিক এই মুহূর্তে স্মৃতিতে তো নেই, আমি তোমাকে বলছি, আমি দেখে একটু বলতে হবে। ঠিক আছে, স্মৃতিতে আমার। তারপরে আপনি 1971 সালে দুর্গাপুরে এলাম না, কলেজে বলছি। কলেজের লাইফে কিন্তু আমরা দুটো পত্রিকা বের করতাম, একটা হচ্ছে রক্ত আচর,
হুম, তখন মনোভাবপূর্ণ ছিলাম আমরা। আর একটা চলমান বলে দুটো পত্রিকার সম্পাদনা আমি করেছি আচ্ছা, এবং আমি কলেজ ম্যাগাজিনের মানে পত্রিকা সম্পাদক ছিলাম। হুম, এবং কৃষ্ণ চক্রবর্তী খুব বিখ্যাত লেখক ছিলেন, নন্দনে লিখতেন, উনি আমাদের কলেজেই ছিলেন। আচ্ছা, এবং তখন বিভিন্ন রাজনীতির ব্যক্তিত্ব মানে সান্নিধ্য এসেছে, যেমন সুভাষ চক্রবর্তী, হুম, এই ধরনের কিছু ব্যক্তিত্ব, তাদের সান্নিধ্যে আমরা এসেছিলাম। আচ্ছা। তারপর তো 1971 সালে দুর্গাপুরে চলে এলাম দুর্গাপুরে চাকরি পেয়ে। চাকরির কথা বলুন। এবং খুব এসে এখানে আমি প্রথমে হাসপাতালে, ডিএসপি হাসপাতালে, তুমি এখানে এখানে আছো, হুম, স্টোর অফিসে আমাকে পোস্টিং করা হয় বাহ! প্রথম। এটা তো জানতাম না। হ্যাঁ, এটা আমার প্রথম পোস্টিং হয়। এবং এখানেই আমরা 1971 সালের শেষে, আমার তো তখনও 20 বছর বয়স হয়নি, হুম, তার আগেই তোমার একটা পত্রিকা, রোদ্দুর বলে একটা পত্রিকা আমরা বের করেছিলাম। আমি আর এখানে ছিলেন ধীরেন দেব, উনি আমি লিখতেন। এই প্রসঙ্গ পরে বলবো আপনাকে, আরেকটু প্রশ্ন করবো। হ্যাঁ, আচ্ছা, তো বলুন। ধীরেন দেব আর বিজলি বিকাশ চট্টোপাধ্যায়, আমরা তিনজন মিলে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, তখনকার দিনে যেহেতু আমি কলকাতার বিভিন্ন, তোমাকে একটা বলতে ভুলে গেছি, আমি কলেজে পড়তে কিন্তু কলকাতার বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় অনেক পুরস্কার পেয়েছি গল্প লিখে। আচ্ছা, আচ্ছা। এবং এক জায়গায় নরেন মিত্রের নাম শুনেছ, সাহিত্যিক, উনি ছিলেন বিচারক। হুম, উনি খুব বলেছিলেন ওখানেই, যখন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে যখন অমলা শঙ্কর আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, উনি বলেছিলেন যে তুমি যদি লেখো, তুমি ভালো লেখক হতে পারবে। এই নিয়ে আমার একটা অভিযোগ আছে, সেটা আমি পরে প্রশ্ন করছি। যাই হোক, তারপরে আপনি পিআরও ডিপার্টমেন্টে গেলেন। তারপরে না, আমি তো এখানে জয়েন করলাম করে, আমি 1980 সালে আমাকে এখান থেকে আমি স্টেনোগ্রাফার, সিনিয়র স্টেনোগ্রাফার হয়ে গেলাম। হয়ে গিয়ে আমি ট্রান্সফার হয়ে গেলাম অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে। এবং ওখানে গিয়ে আমার লেখাটা আরও ছড়িয়ে পড়লো। সিদ্ধেশ্বর শেঠ, হুম, সিদ্ধেশ্বর শেঠের সঙ্গে আমার খুবই হল, উনি খুব ভালোবাসতেন আমাকে। ওখানে আমরা সুচেতনা বলে একটা পত্রিকা বের করতাম। আচ্ছা, উনি আর আমরা দুজন মিলে বের করতাম সুচেতনা, এবং খুব নাম ছিল পত্রিকাটা। আর তখন আমি দুর্গাপুরের অনেক আমার নাম জানা নেই, এই জন্য আমি দুর্গাপুরের বাইরে বিভিন্ন পত্রিকায় বেশি লিখতাম। আসানসোলের ইন্ডাস্ট্রিয়াল অর্গানে আমি প্রায় 5 বছর ধরে নিজের চিকিৎসা নিজে করবেন না, এই বলে একটা আর্টিকেল লিখতাম। তখনকার দিনে এটা খুব জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, এছাড়া দুর্গাপুর জনজীবন বলো, দুর্গাপুর জনসমাচার, তারপরে এক্সপ্রেস নিউজ একটা পত্রিকা বের করতে, বিভিন্ন পত্রিকায় কিন্তু আমরা রেগুলার আমি লিখতাম, গল্প লিখতাম। সেই প্রসঙ্গে পরে আসছি। তো তারপরে পিআরও ডিপার্টমেন্টে কি আচ্ছা, গেলেন? আমাকে পিআরও ডিপার্টমেন্টে যাওয়া, এটাও একটা বেশ মজার ঘটনা। আমি খুব মানে সংবাদ লেখালেখি করি বিভিন্ন জায়গায়। এটা আমাদের মিস্টার পিকে নিয়োগী বলে একজন, উনি এখানে এসেছিলেন। আমার মনে হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে সর্বশ্রেষ্ঠ পিআরও বলে যদি কেউ থাকেন, মানে চিফ অফ কমিউনিকেশন, হচ্ছেন পিকে নিয়োগী, যিনি এসে ডিএসটিভিটা শুরু করেন। ওনার হাত ধরেই ডিএসটিভি শুরু হয়। হ্যাঁ, এবং উনি আমার এই লেখালেখিগুলো দেখতেন বিভিন্ন জায়গায়। এবং তখন ইস্পাত সংবাদ, হ্যাঁ, আমি বলছি, সেই প্রসঙ্গটা পরে আসছে। আচ্ছা, মানে আমি বলছি আমার ওখানে কি করে ওই ডিপার্টমেন্টে আচ্ছা, আসা কি তাহলে আমার করে। প্রশ্নটা একটু বলে ফেলি। যে ইস্পাত সংবাদ পত্রিকা আমরাও লিখেছি ছোট, তখন আমি জাস্ট জয়েন করেছি বা আমাদের বয়স কম ছিল। এবং আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি তো পিআরও ডিপার্টমেন্টে কাজ করেছেন দীর্ঘদিন, যে সেটা তখন একটা সাহিত্য বাসরও হতো এবং পুরস্কার দেওয়া হতো। আমি অনেকবার ইনভাইটেড ছিলাম সেসব সাহিত্য বাসরে। কিন্তু আমার যে প্রশ্নটা, যে ইদানিং কি আমাদের যে মানে ইস্পাত প্রকল্পে মানে হিন্দির ইয়েটা একটু বেশি বেড়েছে, কারণ জলসা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এই সাহিত্য নিয়ে কোনো সাহিত্য বাসর বা পত্রিকাটা বন্ধ হয়ে গেল কেন? এই যে ইস্পাত সময় এত সুন্দর একটা পত্রিকা বেরোতো, সেটা সম্বন্ধে আপনাকে এটা একটু ইতিহাস বলতে হয়। বলুন। আমি যখন বললাম আমাকে মিস্টার পিকে নিয়োগী, উনি আমাকে আমার লেখা দেখে ইস্পাত সংবাদ দিয়ে নিয়ে এলেন। আর তখন বাংলা ইস্পাত সংবাদ ওটা 16 পাতার বেরোতো। হ্যাঁ, মনে আছে। এবং আমি যখন জয়েন করলাম, দিলীপ দত্ত দেখতেন। তখন আমার আগে দিলীপ দত্ত এটা সম্পাদকীয় বিভাগে ছিলেন। উনি রিটায়ার করে যাওয়ার পরে আমাকে মিস্টার পিকে নিয়ে গিয়ে এসে ওখানে বসিয়ে দিলেন। প্রথমে বসেই আমি তো হাবুডুবু খাচ্ছি। 15 দিন অন্তর বেরোতো, এত বড় 16 পাতার লেখা। তখন তার টাইপ ছিল না, হাতে লিখতে হতো। না না, আমাদের যে পরিশ্রমটা বলছি, আমি অফিসে লিখতাম, বাড়িতে রাত 10টা পর্যন্ত বসে বসে আমাকে দেওয়া হতো ইংরেজি স্ক্রিপ্টটা, যেটা ইংরেজি আর বাংলা বেরোতো, হিন্দি বেরোতো, ইংরেজি স্ক্রিপ্ট, সেটাকে আমি অনুবাদ করতে হতো। পরে সেই পত্রিকাটাকে নিয়ে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, কুরিয়ার। এবং তারপরে কলকাতায় লালচাঁদ রায়ের নাম শুনেছি বোধহয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের যিনি শ্বশুর মশাই, তাদের প্রেস সবচেয়ে বড় প্রেস আছে। এবং MK ঘোষেন, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেস, ওখানে আমাদের পত্রিকা। আমার রিসেন্ট একটা গল্পের বই লালচাঁদ বাবু করেছেন। আচ্ছা, শোনো না, তুমি যে মজা, ওখানে প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর আমাকে কলকাতায় 3 দিনের জন্য যেতে হতো। গিয়ে ওই পুরো প্রুফ কারেকশন করতাম তখন। হ্যাঁ, বসে বসে 3 দিন কলকাতায় থাকতাম।
না, এটা কি ওরা- ডিউটি ওটা ডিউটির মধ্যেই তো। আমি কলকাতায়, আমার বোন ছিল, সল্ট লেকে থাকতাম, আর ওখানে যেতাম, ওরাই সব খাওয়া দাওয়া সব কিছুই ছিল, ও খুব যত্ন করতো। ওই পুরো আমি কারেকশন করে ফাইনাল করে দিয়ে আসার পরে তারপরে সেটা ছাপা হতো, মানে এইভাবে। তারপরে ইস্পাত সংবাদ যে তুমি সাহিত্য ভাষার কথাটা বলছো, এটা 1994 সালে আমি তোমার ইয়েতে জয়েন করলাম, পাবলিক রিলেশন। তার আগে তো অন্য বিভাগগুলোতে ছিলাম, বললাম তোমার এটা। ওখানে তোমার জয়েন করার পরে উনি পিকে নিয়োগী, উনি প্রমোশন পেয়ে কলকাতায় চলে গেলেন। কলকাতায় যাওয়ার পরে মিস্টার এস জয়াল, শৈলেন্দ্র জয়াল, উনি দায়িত্ব নিলেন। উনি একটা জিনিস কি, উনি উনি পাঞ্জাবি ছিলেন। তাও কিছুদিন চলেছিল, তারপরে তাহলে শোনো না, ওটাই বলছি। উনি আসার পর আমাকে ডেকে বললেন, বিশেষ করে যে আমি বাংলাটা দেখতাম, আমার সঙ্গে সন্দীপ লাহা ছিল, হ্যাঁ, সন্দীপ লাহা আমার সঙ্গে করতো। তা আমাকে বিশেষ করে ডেকে বললেন যে প্রভু, আপনারা একটা সাহিত্য পত্রিকা করছেন না কেন ইস্পাত সংবাদে? এটা তো করতে পারেন। তখন আমরা দেখলাম যে এটা খুব ভালো জিনিস। আমরা ইস্পাত সংবাদ প্রচুর লোক পড়তো আমাদের ওখানে, এবং অনেকে অভিযোগ জানাতো যে আমাদের দিয়ে। তবে তার বেশিরভাগ লোক, আবার যেটা দুঃখ, আমরা মাঝে মধ্যে সরজমিন এটা করতে যেতাম, যে বেশিরভাগ বাড়িতে দেখতাম যে বইয়ের মলার দিচ্ছে আর জানালার মানে সব কাঁচগুলো ভাঙা সেখানে লাগানো। তাও কিছু লোক, বেশ কিছু লোক পড়তো, যার জন্য ওটা চলেছে ভালো। তা উনি বলার পরে আমরা প্রথমবার একটা ইয়ে করলাম যে এরকম এখানে সাহিত্য পত্রিকা করা হচ্ছে, ইস্পাত কর্মী এবং তাদের পরিবারের ছেলেমেয়েরা লিখতে পারবে এখানে। এবং দিয়ে শুরু হলো। দিয়ে উনি বললেন, এবার আপনারা একটা কাজ করুন, ইস্পাত সংবাদ সাহিত্য ভাষা করুন। তখন বিশ্বনাথ চট্টরাজ আর আমাকে বললেন, বিশ্বনাথ চট্টরাজ ডিএসটিভির ইনচার্জে ছিল তখন। তারপর আমি ওখানে কথা বলে, কল্যাণ মজুমদার আমাদের সঙ্গে এলো, সন্দীপ লাহা ছিল, তরুণ ব্যানার্জি দিয়ে আমাদের প্রথমবার আমরা, এবং আরেকজন ছিলেন, উনি এখন কলকাতায় চলে গেছেন, নামটা ঠিক অম্বরীশ চক্রবর্তী, নতুন জয়েন করেছিলেন। দিয়ে আমরা প্রথমবার ইস্পাত সংবাদ সাহিত্য বাসর আমরা করলাম তোমার আমাদের ডিএসটিভি ভবনে, প্রথমবার যে করা হয়েছিল। এবং বিমান চট্টোপাধ্যায় ছিলেন, তারপরে আমাদের মৃণাল বণিক, এরকম এরা সবাই ছিলেন। প্রথমবার আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। এখন ঠিক আমরা ঠিক তাহলে দেখে আসতাম, মৃণাল বণিক না কৃষ্ণ চট্টোপাধ্যায়, মৃণাল বণিক অনেক পরে দিয়েছে। প্রথমে মৃণাল বণিককে দেওয়া হয়, না সুধাংশু ওনাকে প্রথম দেওয়া হয়েছিল, সুধাংশু সেনকে প্রথম আমরা ওনাকে সম্বর্ধনা দিই। তারপরে পরপর তো অনেক বছরই সম্বর্ধনা দেওয়া হয়েছে। এরপরে অনুষ্ঠানটা চলে গেল হোটেল ইস্পাতে, এবং সব সাহিত্যিকদের এবং সেখানে ওখানে কিন্তু আমরা, কারণ অনেকে যারা বাইরে ডিএসপির বাইরে বা এসপির বাইরে যারা এমপ্লয়ি ছিলেন, তাদের একটা অভিযোগ ছিল যে আমরা এখানে লিখতে পারি না, তা আমাদের কি কিছু দেখা যায় না। তো ইস্পাত সংবাদ সাহিত্য ভাষারে সবাইকে আমন্ত্রণ জানানো হতো। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আফটার মাই রিটায়ারমেন্ট এটা চালাতে পারলো না। কেন চালালো না তাও জানি না, যাজ্ঞে। আর আমার একটা মানে খুব যন্ত্রণার জায়গা আছে, সেটা আমি আর এখানে সবার সামনে বলতে চাইছি না, এটা না বলাই ভালো। অনেকে কানে গেলে অনেকে এটা নিয়ে লজ্জা পাবে। না, এটা ঠিকই যে আপনাদের সময় একটা খুব, সেই সময় দুর্গাপুরে একটা খুব গৌরবোজ্জ্বল সময় আমরা ছিল প্রচুর। এখন সেই চেষ্টাটাই নেই মনে হয় না, আমি সেটা দেখি না। এখন একটা জিনিস কি জানো, এখন একটা দেখছি প্রচুর সাহিত্য পত্রিকা বেরোচ্ছে, প্রচুর লিখছে। আর তখন কিন্তু এত লিখতো না, এত মহিলাদের এত লিখতে দেখি। সেটা নিয়ে আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যে আমার যখন পত্রিকাটা হলো দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, তখন আমি আপনাকে বলেছিলাম লিখতে, আমন্ত্রণমূলক লেখা জানিয়েছিলাম। কিন্তু আমি আপনার লেখাটা পড়ে সত্যি আমার খুব ভালো লাগলো, এবং আমি দেখলাম যে অনেক অজানা লোকের, সেই সময়কার 70-এর দশকের, 60-এর দশকের অনেকের কথা আপনি লিখেছেন। সেই সময়কার কিছু সাহিত্যিকদের কথা বলুন। যেমন শেষ উদাহরণ, আমরা যখন সিদ্ধেশ্বর বাবুর নাম তো বলতেই হয়, আমরা দুজন মিলে তো বের করতাম। তুমি অনেক দিন পরে আপনি কি কিছু পত্রিকা সম্পাদনাও করতেন? ওই যে রোদ্দুর করেছিলাম। ও হ্যাঁ, তারপরে যেটা করেছি আমি, তারপরে আমি শিশুদের মধ্যে মিশে গেলাম বলাকামণি মেলায়। বলাকামণি মেলায় যখন আমরা ছিলাম, আমি শিশুদের জন্য কিছু না হলেও খান 15 নাটক লিখেছি। হ্যাঁ, এবং আমার নাটক কলকাতা দূরদর্শনে হরে কর কম্বাতে, ওই নাটকটা তোমার মঞ্চস্থ ওরা করেছে আর কি। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমির প্রথম যে 1994 সালে ওদের 93 সালে যে প্রথম ওদের উৎসবটা করেছিল চিলড্রেন্স একাডেমির উদ্বোধনে, তাতে 5টা নাটক আমার লেখা ছিল। তখন আমি খুব নাটক লিখতাম, এবং আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ইন্টারস্টিল তখন একটা সেফটি ড্রামা কম্পিটিশন হতো,
আমার লেখা নাটক নকশা, ওটা এখানে তো ফার্স্ট হয়েছিল, রুরকেলা তো মানে বেস্ট একটা ইয়ে হয়েছিল, নাটক হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। মানে তখন আমি হঠাৎ মানে যেটা আমার দোষ কি আমি এই জন্য বেশি হতে পারলাম না, তখন আমি নাটক নিয়ে মেতে গেলাম। আর আমার জীবনের সবচেয়ে বড় নেশা চণ্ডী পাঠ করা। সেটাও আসছে, হ্যাঁ, সেগুলো মানে বলবো, মানে বলবো। এবং না, তখন আমার বক্তব্য যে আপনি লেখালেখি করেন, হ্যাঁ সাংবাদিকতা করেন, যোগার ক্লাস করেন, চণ্ডী পাঠ করেন, তো এত কিছু করেন, কিন্তু আপনার বই কেন হচ্ছে না? বা আপনি আপনি কি কোথাও লেখালেখি নিয়ে আমার মনে হচ্ছে যে আপনি লেখালেখিটাকে একটু মানে প্রায়োরিটি কম দিয়েছেন, ঠিক, যার ঠিক, জন্য আপনার কিন্তু এবং আমি এখনও দেখছি যে অনেক অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করছেন, খুব সুন্দরভাবে লেখেন, এবং আপনি এত জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, ইভেন ভ্রমণ কাহিনী নিয়ে একটা বই হতে পারে তো। হতে পারে না তো। এবার এটা নিয়ে বলছি, যেটা ব্যাপার হলো আমার মেয়ে কিছুদিন ধরে আমার পিছনে লেগেছে ওখান থেকে। বলে ও তো পরে ফেসবুকের দৌলতে আমেরিকাতেও আমার প্রচুর ফলোয়ার আছে, হ্যাঁ আমেরিকায় আছে, বাংলাদেশে প্রচুর ফলোয়ার আছে। মেয়ে তো বলেই এবং ওর বন্ধুরা বলে এবং বাংলাদেশ থেকে বলে যে আমার লেখাগুলো পড়ে। এবং সবচেয়ে ভালো লাগলো কালকে একটা অনুষ্ঠান, কাল ওই গিয়েছিলাম যে অনুষ্ঠানটা, ওখানে একজন, নাম বলছি না, খুব ভালোই লেখেন, উনি আমাকে বললেন আচ্ছা নামটা বলে দিচ্ছি, তুমি আছে সুমিত চক্রবর্তী। আমি বললো আচ্ছা দাদা, আপনি যে আমেরিকায় গেলেন আপনার তো লেখাটা পড়লাম, দারুণ লিখেছেন, তারপর অরুণাচল নিয়ে লেখাটাও দেখলাম। আমি বললাম এরকম আরও অনেক, বললো আপনি বই বের করছেন না কেন? আমি বললাম আমার মেয়েও মাথায় ঢুকিয়েছে, মানে আমার ইচ্ছা আছে। আমি সেদিন আমার না আপনার নাটকগুলো নিয়ে হোক বা নাটকগুলো তো সব বলাকা মণিমেলা কোথায় ফেলে দিয়েছে আমি জানি না, কিছু কিছু আছে আমার। আমি গল্প নিয়ে লিখলাম, আমার দুটো কিন্তু বড় বড় মোটা গল্পের বই হয়ে যায়। সেই এত গল্প আমার লেখা আছে আর কি। তো আমি যখন প্রাণায়াম ক্লাস চালাতাম, আমার এক দিদি, উনি মারা গেছেন, অঞ্জলি দি, ওনার কাজ ছিল তখন যত পুজোর সংখ্যায় আমার লেখা বেরোতো উনি বইগুলো নিয়ে নিতেন, নিয়ে আমার গল্পটা বের করে 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 উনি একটা এই মোটা একটা বই তৈরি করেছেন। সেই বইটা আমাকে দিয়ে উনি মারা গেছেন। তা ওটাকেই যদি আমি তোমার, কারণ আমার জীবনে আমার যে গল্পগুলো লেখা না বেশ আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে, মানে কল্পনা থেকে আমি অভিজ্ঞতাটাকে বেশি কাজে লাগিয়েছি। অনেক রিস্ক ছিল, আপনারা দেখেছেন অনেক বেশি, অনেক ছোটবেলা। এবার যে আমেরিকায় গেলাম আমি, প্রত্যেকদিন এটা অদ্ভুত লাগে আমার। এই গল্পটা অনেক জায়গায় খুব সমাদৃত হয়েছে, দেখলাম ওই আমাদের সুনীতি প্রসাদ বাবু একটা পত্রিকা বের করে, ওনার পত্রিকা আর অস্ত্ররাগ এবং আরও দু এক জায়গায় দিয়ে ওটা খুব ইয়ে হয়েছে। ওটা ছিল একটা, আমি রেগুলার ওখানে একটা পার্কে আমি যেতাম, একটা ছেলেকে দেখতাম গান, ও ইয়ে বাজিয়ে তোমার একটা গিটার বাজিয়ে গান গাইতো, খুব সুন্দর গায়। আর একটি মেয়ে ওর পাশে দাঁড়িয়ে নেচে যাচ্ছিল, ওর নেচেতো রেগুলার, তো ওর সঙ্গে আলাপ করলাম। ওরা মেয়েটি একটা ইয়েতে কাজ করে, মলে কাজ করে, বিকেলবেলা এসে ওর ওখানে নাচে। আমি কেমন তুমি নাচো এখানে? বলে ও তো এটা গান করে, আমি নাচলে অনেকে আসে, দেখতে সুন্দরী মেয়েটা, এবং তাতে ওর ভালো রোজগার হয়। এবং ছেলেটাকে বললাম তুমি বলো আমি এটাই করি, আমি বিভিন্ন জায়গায় গান টান করি, করে আমি আমার কাছে ছিল, আমার কাছে কত $2 না $3 ছিল, ওকে আমি দিয়েছিলাম। দিয়ে ওর সম্বন্ধে কিছু কিছু জানলাম, জেনে ওদের দুজনকে নিয়ে একটা গল্প লিখে দেখলাম, কিছুটা বাস্তব কিছুটা কল্পনা। এবার যেমন একটা গল্প লিখলাম যেটা মানে লেটেস্ট গল্প, আমার এত ভালো লাগলো, মানে নিজের মনটাই ভালো লেগেছে। যেটা মালদায় আমি সেদিন পড়ছিলাম, প্রচণ্ড বন্যা হয়, তো ওখানে কিছু ঘটনা, আমি যেহেতু ওইদিকে আমরা নর্থ বেঙ্গলে ছিলাম, আমার চোখের সামনে। আপনি রিসেন্ট মানে মণিপুরেও গেছিলেন মানে না? আমি অরুণাচলে গিয়েছিলাম, অরুণাচল নিয়ে আমি এটা, তো অরুণাচল নিয়ে আমার একটা ভ্রমণে বেরিয়েছি, সংবাদপত্রে বেরিয়ে সংবাদপত্রে কন্টিনিউ মানে রেগুলারই বেরোতো। ওগুলি মিলিয়ে আমি একটা বই করবো আর কি। তুমি যেটা বলছো, আমি আমার বই করার ইচ্ছে আছে। আর কি বলবো? আচ্ছা, আপনি একটা কথা বলুন যে দুর্গাপুরে তো এখন সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক বিস্তৃত হয়েছে বলে আপনার কি মনে হয়, যে আগের থেকে অনেক বিস্তৃত হয়েছে, এখন অনেক সংস্থা কাজ করছে, মানে ভালো ভালো কাজ করছে, নাটক থেকে শুরু করে, আপনি তো যাচ্ছেন অনুষ্ঠান, সেসব নিয়ে কিছু বলুন। সেই সময়কার যে সাংস্কৃতিক পরিমণ্ডল বা এখনকার যে পরিমণ্ডল, যেমন ক্যামেলিয়া হোক বা এই যে সুর পরিষদ হোক, বিভিন্ন, আপনার সঙ্গে তো ভালো তাদের সক্ষতাও আছে। খুব ভালো প্রশ্ন করেছো। আমার মনে হয় আমি যখন দুর্গাপুরে নতুন এসেছিলাম, তোমার ছেলেবেলা ছিল তুমিই জানবে, তখন আমাদের রিক্রিয়েশন বলতে ছিল এই যে চারটে কমিউনিটি সেন্টারে সিনেমা, সপ্তাহে একদিন করে সিনেমা এবং কার্ড সিস্টেম এবং নাটক হতো। সেই নাটকগুলোতে আমি এবার আরেকটা কথা বলি যে আমি যে স্কুলগুলো পড়তাম, ডিএসপি স্কুলে, তাতে অ্যানুয়াল ফাংশন হতো, নাটক হতো, আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন, অনেক প্রাইজও পেয়েছি আমি ছোটোবেলায়, আঁকা
পড়াশোনায় এই অনুষ্ঠানগুলো খুব সুন্দর, এখন আমার মনে দাগ কেটে গেছে। খুব সমৃদ্ধ ছিল, কারণ আমরা সমৃদ্ধ ছিল। পিয়ারো থেকে আমাদের নেমন্তন্ন করতো, তো আমরা ওগুলি কভারেজ করতে যেতাম আচ্ছা। এবং খুব ভালো ভালো নাটক হতো। আর তোমার তখন একটা জিনিস কি, কেরিয়ারের উপর এখানে যে ডিএসপি স্কুলে খুব ভালো পড়াশোনা হতো, হুম, এখান থেকে সব কেরিয়ার তৈরি করে বেরিয়ে যেতে পারতো। ভালো ভালো। আর এখনকার মতো এত টাগও পাচ্ছিল না, এত কম্পিটিশন ছিল না, যার জন্য একটা জিনিস তুমি লক্ষ্য করবে, একটা দারুণ একটা গ্যাপ হয়ে যাচ্ছে ঠিক বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। যেমন আমি তোমাকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মেয়েকে আমি বলেছিলাম, মা এই যে আমার রবীন্দ্র রচনা বইগুলি আছে, এগুলি কি করব? বলে আমি এগুলো ওখানে নিয়ে আমি কি করব? আমার ভাইজিকে বললাম, ও ব্যাঙ্গালোরে চাকরি করে, বলে জেঠুন তুমি এগুলি আমাকে দিও। বলে বাকি বইগুলো? বলে আমি কি করব? তো আমি এখানকার মহকুমা গ্রন্থাগারের সঙ্গে কথা বললাম যে আমি কোনোদিন, আমার প্রচুর বই আছে, আমি যদি আপনার বলে সবারই একই সমস্যা। হ্যাঁ, মানে ওই যে না, কালকে এটা হচ্ছে যে আমাদের একটা সত্যি জেনুইন সমস্যা, যে আমরা আমরা আমার কাছেও প্রচুর বই রয়েছে, পত্রিকা থেকে শুরু করে ঘরে রাখার জায়গা নেই আমার। কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে বই ভালোবাসবে এমন তো নয়। ইভেন আমাকে অনেকেই বলেছেন যে অনেকে বয়স্ক মানুষ যারা সাহিত্যিক, প্রবীণ সাহিত্যিক রয়েছে, তারাও বলে যে জয়ন্ত এই বইগুলো কী হবে, কোথায় নিয়ে যাবো? যাই হোক, এখন একটু লাইব্রেরিটা একটু হয়েছে, কিন্তু লাইব্রেরিতে হয়েছে, কিন্তু লাইব্রেরিতে পড়ার লোক নেই। লোক নেই, আর পড়ার আরেকটা জিনিস হয়েছে কি, ভালো না, আপনি একটু প্রশ্নটা এড়িয়ে গেলেন। আমি যেটা বললাম যে সাংস্কৃতিক পরিমাণ। হ্যাঁ, সাংস্কৃতিক পরিমণ্ডল যেটা, আমি যখন এসেছিলাম তখন ভবনগুলিতে নাটক হতো, আমরা এবং শিশু নাটক তখন খুব স্ট্রং ছিল। আমরা বলাকা মণিমালার হয়ে শিশু নাটক করে আমার মনে আছে সিউড়ি থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা নাটক করতে গিয়ে অনেক পুরস্কারও পেয়েছি। তখন আমি নাটক নিবে, তখন নাট্যচর্চাটা খুব বেশি হতো। আর তোমার আস্তে আস্তে তোমার এখানকার বিভিন্ন আসরগুলো ছিল, ওখানে নাটক হতো, এবং সবচেয়ে বড় যেটা হতো তখন যাত্রা হতো। রবীন্দ্র পরিষদের যাত্রায় অসম্ভব টাইম মেনটেন করতো। ঠিক আমার এখনো মনে পড়ে, আমি তো এডিশনাল রোডে থাকতাম, তো এডিশনে এখানেই থাকতাম, সেগুলো নিয়ে আপনাকে লিখতে হবে, আমি লিখতে দিয়েছি যে লিখবো যে ঠিক সন্ধ্যে 6টা বাজলো, ঘোষণা হলো ঠিক সন্ধ্যে 6টা, এখন 3টে ঘন্টা বাজলো, যাত্রা শুরু হয়ে গেল। বুঝতে পেরেছো? আর এই হচ্ছে তখন যাত্রা প্রচুর হতো। এবং সাহিত্য বলতে তখন কিছু কিছু আমি যেহেতু এখানে খুব যুক্ত ছিলাম না, আমি বললাম না যে পিয়ারোতে ছিলাম বলে জনজীবন বা এইসব পত্রিকা বাইরের লোকেরা লিখতো। আর এখানে একটা গোষ্ঠী কয়, যেমন দিশারি মুখোপাধ্যায়রা, ওরা বাংলা ভাষা চেতনা সমিতি, এবং ওরা একটা গ্রুপ খুব ভালো। তারপর আরও কিছু কবি ছিলেন, দিশারির সঙ্গে আমার দীর্ঘদিন আলাদা, খুব ভালো লাগে দিশারি, তার সঙ্গে রূপক দাস, ওরা বের করতো। হ্যাঁ, আর যেহেতু আমি কবিতাটা কোনো এককালে চলমান পত্রিকা যখন বের করতাম, আমি খুব ভালো কবিতা লিখতাম। তারপরে যখন এখানে চলে এলাম, গল্প লিখতে শুরু করলাম, করতে করতে নাটকে চলে গেলাম। আবার যেটা হলো কি, মানে আমি স্ক্যাটারলি কোথাও ঠিক স্থির থাকতে পারলাম না, যার জন্য বলে না কিছু হয় না, আমার এটা হলো তাই প্রচুর তা হলো কি, তোমার এখানে যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা, প্রথম দিকে প্রচুর নাটক হতো এখানে, যতগুলো কমিউনিটি সেন্টার, এবং খুব উচ্চ ধরনের নাটক হতো, এবং প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে কলকাতা থেকে নাট্য দল আসতো। শুধু তাই নয়, বিখ্যাত যে নাট্য দলগুলো আসতো টিকিট করে বিক্রি হতো। এখানে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর হতো তিলক রোডের ময়দান, বিশেষ করে চিত্রালয় চিত্রালয় হলে আমরা রশিদ খান ওটা চিলড্রেন্স একাডেমি অফ কালচার এনেছিল। হ্যাঁ, কেন বন্ধ হয়ে গেল? এগুলি বন্ধ হওয়ার কারণ না, আমি বলছি হলটা কেন বন্ধ হলো? হলটা ওটা হচ্ছে আমাদের ডিএসপি কর্তৃপক্ষের ব্যাপার, ওরা কেন চালালো না, কাউকে দিল না। ডিএসপি তো অনেকগুলো জিনিস তৈরি করে করে তো শেষ হয়ে গেল না, শেষ করে দিল। স্কুলগুলোকে সব খণ্ডর করে রেখে দিল, কিন্তু কাউকে ভাড়া দেয়, কাউকে দিল না। এই করে করে এটা ম্যানেজমেন্টের ব্যাপার, এই নিয়ে আমি কি বলবো। এটা তার জন্য এই পরবর্তীকালে যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো আরো বেশি বহুল প্রচার পেয়ে গেল। এবং ছেলে মেয়েদের যেটা হলো মাতৃভাষার উপর চর্চাটা কমে গেল, এই জিনিসটা হয়েছে, যার জন্য বর্তমান দেখো তুমি বিভিন্ন সাহিত্য পত্রিকা, এখনকার সাংস্কৃতিক পরিমণ্ডল, এখনকার সাংস্কৃতিক পরিমণ্ডল কিন্তু বেশ কিছু ভালো ছেলে মেয়ে উঠে এসছে। হ্যাঁ, এরা একটা জিনিস প্রচুর, আমি এককালে প্রচুর জায়গায় আবৃত্তির বিচারক হয়ে যেতাম, যদি আবৃত্তি করতাম, এমনকি তোমার চিত্তরঞ্জনে গিয়েছি। তখন দেখতাম যে একটা জায়গায় যে আবৃত্তি হচ্ছে, খুব কিছু ছেলে মেয়ে, এমন কিছু নয়, কিন্তু এখন তখন যারা হয়তো আবৃত্তি শিখতো, তারপরে আবৃত্তিটাকে চেঞ্জ করলো ব্রততী বন্দ্যোপাধ্যায়, সেটা ধারা নিয়ে গেল। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আবৃত্তি শিখে বা তাকে অনুসরণ করে অনেকে এখানে দুর্গাপুরে উঠে গেল। এবং আমি আরেকটা কিন্তু অনেকে স্বীকার করতে বাধ্য হতে হবে, ডিএসটিভি কিন্তু আমরা অনেক সাংবাদিক তৈরি, আমরা অনেক অ্যাঙ্কার তৈরি করেছি।
এখন যারা মিতা চৌধুরী থেকে আরম্ভ করে অনেক অ্যাঙ্কার আছে তারা ডিএসটিভি তৈরি হয়েছে, এবং কলকাতার শুধু না এবং ন্যাশনাল লেভেলে যে অ্যাঙ্কার অনেক অ্যাঙ্কার আছে। ভাস্কর এখন বোধহয় আর ইয়েতে রয়েছে, আমার ছেলে তো নেই, আমার ছেলেও ছিল এখন ডিএসটিভি পড়তো নিউজ পড়তো, প্রচুর যারা কলকাতায় শুধু না দিল্লিতেও এখনও তারা অ্যাঙ্কার। সমাদৃতা বলে যে মেয়েটি, ও আমাদের এখানকার মেয়ে, ডিএসটিভিতেও নিউজ পড়ে গেছে। হ্যাঁ, এরকম ডিএসটিভি এককালে প্রচুর এখানে তোমার অ্যাঙ্কার তৈরি করেছে, যারা পরবর্তীকালে ওদের দেখা দেখি ওদের কাছে শিখে ওরা আবার অনেককে শিখিয়েছে। এখন প্রচুর আমরা এখানে, আমি আগে জানতাম আবৃত্তি শিল্পীকে আবৃত্তিকার বলো, এখন এটা হয়েছে বাচিক শিল্পী, বাচন ভঙ্গির প্রকাশ। যাকে ভালো লাগে কথাটা শুনতে। প্রচুর ছেলে মেয়ে এখন তৈরি হয়েছে, প্রচুর স্কুল। তবে একটা জিনিস হচ্ছে খুব বেশি হয়ে যাচ্ছে অনুষ্ঠান আমার কাছে যেটা মনে হচ্ছে। আমাকে যেহেতু কেন জানি না অনেক জায়গায় নেমন্তন্ন করে, আমার ভালো লাগে, যাই হোক, কিন্তু অনেক সময় আমার কাছে প্রেশার হয়ে যায়, বয়স হচ্ছে তো। যেমন কালকে ছিল 2 জায়গায় অনুষ্ঠান, এক জায়গায় গেলাম, এবং প্রত্যেককে এত আন্তরিকভাবে আমন্ত্রণ জানান, ভালোবাসেন, এবং খুব স্ট্যান্ডার্ড অনুষ্ঠান এবং খুব স্ট্যান্ডার্ড। আমি কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেকটা অনুষ্ঠান। তোমার কয়েকদিন আগে গেলাম কাকলি দাশগুপ্ত, হ্যাঁ, এত সুন্দরভাবে ওরা তৈরি করে ছেলে মেয়েগুলিকে। আমি আমাদের সময় তেমন ছিল না। আমার জীবনে আমি এক জায়গায় প্রথম, আমি চাঁদপাড়ায় থাকতাম, তখন তো সিনেমা হতো, বললাম না, মাঠে বিরাট সিনেমা হচ্ছে, কয়েক হাজার লোক এসছে। তা উদ্বোধন কে করবে? আমি তখন 7 বছর বয়স, আমাকে দিয়ে আবৃত্তি দিয়ে উদ্বোধন করা হবে। তো বিশাল ব্যাপার, আমার হাত পা কাঁপছে, এসে সরো থিমের পরশ, আবৃত্তিটা করছি, হ্যাঁ, দিয়ে লোকে শুনছে। তখন এটা একটা নতুন ধারা এসছে। কিন্তু এখন আমি তাই ভাবি, তখন আমরা কি করতাম, যেভাবে করতাম, আর এখন যে পরিচর্যাটা হচ্ছে বিভিন্ন, ক্যামেলিয়া দেবদাস খুব ভালো কাজ করছে, দেবদাস কাকলি ওরা খুব ভালো কাজ করছে, কাকলি রায় দুর্গাপুর স্মৃতিরঙ্গম ভালো কাজ করছে, হৃদয় সাই ভালো কাজ করছে, প্রত্যেক, আমি কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেকেই। এবং দুর্গাপুর সুর পরিষদ আনন্দিতা আর বিথিন, মানে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যে এত সুন্দর চর্চা করা যায়, এত গভীরে যাওয়া যায়। ওর ছেলে বিশ্বায়ন তো একদম দারুণ একটা, কী বলবো, প্রতিভাধর ছেলে। ও যেমনি এসরাজ বাজায়, তেমনি বাজায়, তেমনি গান করে, এবং নজরুল গীতির উপর একটা রিসার্চ করছে, বাংলাদেশে পড়াশোনা করে। আমি না, আজকাল অনেক বাবা মা আছে, হয় ইঞ্জিনিয়ার করবো না ডাক্তার করবো, ডাক্তারিতে পাচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, 10-15 হাজার, 20-30 হাজার, 40 হাজার চাকরি, লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আমার কাছে যেহেতু প্রাণায়াম শেখাই, অনেকেই তাদের মা বাবারা আসে, ফোনে কন্ট্যাক্ট করিয়ে দেয়, কোমরের জন্য বসতে পারছে না, ঘাড়ের ব্যথায় বসতে পারছে না। এটা কিন্তু দুর্গাপুরে একটা সমস্যা হয়েছে, কিন্তু আমি দেখছি যে চাকরি তো এখানে নেই, মানে, এবং আমার মনে হচ্ছে যে আমি হসপিটালেও দেখি যে একা একা অনেকে দেখাতে আসে, ছেলে মেয়েরা নেই, বাইরে রয়েছে। আমি ওদের কথা বলছি না, আমি ছেলে মেয়েগুলোর কথা বলছি। তারা আমাকে ফোন করছে, এবং তোমার কাছে একটা ঘটনা বলবো, যে এটা এগুলো বলা উচিত, এই জন্যই বলছি, যে বছর 1.5 আগে আমার কাছে মহিষ কাপুরে, আমি এখানে শেখাতে আসতাম, এমনি আমার এটা কিন্তু ফ্রি, আমি শেখাই সবাইকে। তা একটা ছেলে, ওরা দুজনেই ব্যাঙ্গালোরে থাকেন, আর ছেলেটি আমার কাছে এককালে করতো, এডিশনের ছেলে, চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে চলে যায়। মেয়েটি আমার কাছে মহিষ কাপুরে, ওর কিছু ফিমেল রেজিস্ট্রি ছিল, যে আসতো, ভালো হয়ে যায়, বিয়ে হয়ে যায়। তা মাস 6 পরে আমাকে ওরা একবার ওদের এখানে ডাকে, মহিষ কাপুরে, আপনাকে একবার আসতেই হবে। গেলাম, তো মেয়েটা কাঁদছে। আমি, কেন? বলে, দেখুন, 1 বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের হাজব্যান্ড, আপনাকে বলবো কি, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কেই নেই আমাদের। বলে, কেন? বলে, ওকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার তোমাদের? বলে, কাকু, সকাল 7টার সময় বেরিয়ে যাই, রাত 11টার সময় বাড়িতে ঢুকি, একই রুটিন। একটা রোববার আসে, ঘরের এই কাজ ওই কাজ, এরপরে বলুন আমার জীবনে আবার, হ্যাঁ, আমি বললাম, তারপরে আমি বললো, শুধু আমি না, সবার মধ্যে এই অবস্থা হয়েছে, জানেন, আপনি ওদিকে যান, মানুষের লাইফটাই এখন এদের এই হয়ে গেছে। খালি দেখবেন ছেলে মেয়ে নেই, যে বাইরের চাকরি করছে না, ডিভোর্স হচ্ছে, ছেলে মেয়ে নেই, অশান্তি, মানে এমন হচ্ছে, হাজব্যান্ড একদিকে বসে বসে, আজকাল তো সব ঘরে বসে কাজ করে, মানে স্ত্রী। তো এদের কাছে আমি কী আশা করবো, কী সাহিত্য করবে এরা, বলো? কিন্তু উচিত, যেসব বাবা, যেমন আনন্দিতাদের আমি খুব ধন্যবাদ জানি, ছেলেকে কিন্তু অন্য লাইনে দিয়েছে, বিশ্বায়নকে গানের লাইনে। ছেলেটা এরকম যদি বাবা মা শুধু ইঞ্জিনিয়ার ডাক্তার এদিকে না ঠেলে দিয়ে, আর তো অনেক লাইন আছে,
সেসব লাইনে তো আমরা দিতে পারি, দিলে কিন্তু ছেলে মেয়েগুলো বেঁচে যায়, বুঝতে পেরেছো? কিন্তু করারও কিছু নেই, চাকরি নেই, বাকরি নেই, কী করবে? কি করবে জীবনের সমস্যায়? একটা বিশাল সমস্যা। আচ্ছা, যাই হোক, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা প্রায় শেষের দিকে কাছাকাছি চলে এসেছি। আপনার প্রিয় কয়েকজন লেখকের নাম বলুন, মানে ওভারঅল। আমার সবচেয়ে প্রিয় লেখক যদি বলো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। আমি মাঝে মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক পুরো গ্রন্থগুলি রয়েছে। হুম, আমি একটু মানে উনি একটু রোমান্টিক ধরনের লেখা, তো সাধুবাসের রোমান্টিক লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমার বাড়ি বনগাঁয়, আমাদের বাড়ি থেকে কয়েক মাইল দূরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গোপালপুরে তার বাড়ি। হুম, আমি ওখানে গিয়েছি, নিশ্চিন্তপুর বলো যাই বলো, আমি ওখানে ঘুরে এসেছি। হুম, আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার ওখানে। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় লেখক একজন। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা আমার খুব ভালো লাগে। সুন্দর, আমার প্রিয়। আমার মানে উনি লেখাগুলো পড়লে মনে হয় যে আস্তে আস্তে লেখার মধ্যে ঢুকে যাচ্ছে। যেমন দুর্গাপুরে কবি দিশারি মুখোপাধ্যায়ের, দুর্গাপুরে দিশারি মুখোপাধ্যায়ের কবিতা আমার খুব ভালো লাগে। হুম, তোমার কবিতার মধ্যে না, একটা না, খুব না, যেটা তুমি তুমি আমার ইন্টারভিউ নিচ্ছি বলে বলছি না, তোমার কবিতা বা তুমি খুব অন্য ধরনের গল্প লেখো, সেগুলি ভালো লাগে। এবং সবচেয়ে ভালো লাগে তোমার শরীরে এত বাধা বিপত্তি, তা সত্ত্বেও আমি না মাঝে মধ্যে আমি আমার মিসেসের সঙ্গে গল্প করি যে ছেলেটি কী করে, তুমি কী করে এগুলি করছো। যাকে দুদিন পরে যাকে বিড়লাতে যাকে ট্রান্সফার করা হয়েছে, এবং তোমাকে কিছুদিন আগে দেখলাম তুমি হসপিটালে ভর্তি ছিল, আমি দেখতে গিয়েছিলাম, সেখানেও তুমি একই আলোচনা করছো। আমার মনে হয় জীবনটা না এমনই হওয়া উচিত, যে কদিন পৃথিবীতে আছি এমন কিছু যাতে করে যেতে পারি, যাতে চলে গেলে আমি যদি হুট করে চলে যাই, কিন্তু কেউ বলে ইস লোকটা চলে গেল। না, না, আপনারা তো প্রচুর, আপনাদের থেকে তো আমরা প্রাণিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। এত কাজ করছেন, আপনি কি করছেন না বলুন তো? আমি তো দেখি আপনি কোথাও লাফিং ক্লাব, সেখানের সাথেও যুক্ত, চণ্ডীপাঠ করছেন, সাংবাদিকতা করছেন, অ্যাঙ্কারিং করছেন। তো এগুলো তো আপনাদের থেকে আমরা তো সেই পরিমাণে কিছুই করতে তুমি পারছি যেরকম না। যে সাংবাদিকতাটা কিন্তু আমার খুব প্রিয়। এখনো এখানকার প্রেস ক্লাবের সঙ্গে আছি, 2-3টে পত্রিকা আমাকে রেগুলার লিখতে হয়। এবং ওসব বললাম না, তুমি যে বললে আপনি সাহিত্য লিখছেন, লেখেন না কেন, আমি এগুলি লিখবো এবং আমি না আমার এইটা প্রতিবেদন একটা লিখবো? অভিযোগ রইল যে এত কিছু করতে গিয়ে আপনার কিন্তু লেখালেখিটা একটুখানি মনে হয় ক্ষতি হয়েছে। কিন্তু আমি কিছু বই দেখতে চাই অন্তত আপনার। দেখবে আমি ভ্রমণ কাহিনী আর একটা গল্পের আমি বের করবো, হুম। আমার খুব ইচ্ছা আছে, ইচ্ছা না, এই আছে। পর্যন্ত কি কিছু বই বেরিয়েছে? আবার অনেক দিন আগে শতাব্দীর ছোট গল্পগুলো, আমি যখন 23-24 বছর বয়স, তখন কলকাতা থেকে একটা বেরিয়েছিল, সেই বইটা একটা কপিও নিয়ে যে তোমাকে আমি দিতে পারি, আমার কাছেই নেই। তখন তো অত ভাবতাম না না। হুম, আমার জীবনে যে একটা অদ্ভুত গল্প, আমি তোমাকে যেটা এটা একটু বলতে ইচ্ছা হচ্ছে, বাংলাদেশ হওয়ার পর আমি তখন আমরা চাকরিতে তখন ঢুকিনি, এখানে এসেছি। গৌড়াঙ্গা কলেজে পড়তাম, আমার এক বন্ধুর বাড়ি তোমার খুলনায়। ও বললো চল বাংলাদেশ থেকে ঘুরে আসি, কলেজের লাস্টে। হ্যাঁ, ওই যে বাংলাদেশ হওয়ার পর বর্ডার ছেড়ে দিয়েছিল, আমি বাংলাদেশের বাগেরহাট পর্যন্ত গিয়েছিলাম। এসে আমি বাংলাদেশকে নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, অনেক খুঁজেছি পেলাম না, যে আমি বাংলার মুখ এগুলো একটু দেখিয়েছি। কালেকশন করে রাখা এটা যদি আমার উচিত। কালেকশন থাকতো খুব ভালো হতো, কিন্তু ওটা নেই। বললাম না তো, অভিযোগ করতে হয় সেই ভদ্রলোকের বিরুদ্ধে। রোদ্দুর পত্রিকার নাম বলছি না, তিনি নেই, হুম, যিনি বিট্রে করেছিলেন আমার সঙ্গে। কলকাতা থেকে আমি পত্রিকাটা ছাপিয়ে আনতাম, 2-3টে সংখ্যা, এত কষ্ট করতাম। কলেজ স্ট্রিটে আমার বন্ধু প্রকাশক ছিল। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম, উনি যেহেতু ফিনান্সে ছিল, আমার তার আর্থিক ইয়েটা পারতাম না, পত্রিকাটা ওনার নামে হয়ে গেল সম্পাদক। তারপর আমার একটা ঘেন্না এসে গিয়েছিল, যার জন্য লিখতাম কিন্তু কোনো সম্পাদনায় আমি যাইনি, যে আবার কেউ যদি বিট্রে করে, এই জন্য যাওয়া হয়নি। যাই হোক, আমার শেষ প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের শহর নিয়ে বলুন, আমাদের শহরের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। দুর্গাপুর শহরে, দুর্গাপুর, আমি যখন শিল্পাঞ্চলে। দুর্গাপুর শহরে যখন আমি প্রথমে এসেছিলাম, আমি আমার চাকরির অনেক আগে কলেজে পড়তে এসেছিলাম, তখন এমএনসি খুব বেশ জমজমাট ছিল। হ্যাঁ, বেশ প্রোডাকশন ভালো হতো। আমি তোমার ওখানে যে গ্লাস ফ্যাক্টরি যেটা উঠে গেছে সেটা দেখেছি, অপথ্যালমিক গ্লাস ফ্যাক্টরি, ওখানে ওই অবস্থা আর কি। কাকার এখানে এসে আমি গাড়ি করে, ওদের বাসে করে, বিওজিএল ছিল, বিওজিএলকে আমার দেখা সৌভাগ্য হয়েছে। ফার্টিলাইজার শুরু হচ্ছে, কিন্তু ফার্টিলাইজার, এবং তোমার অ্যালো স্টিল প্ল্যান্টে আমার কাকা তারপরে চাকরিতে এলেন, ভীষণ রমরমা। আমি যখন নতুন এলাম, ইন্টারভিউ দিচ্ছি, প্রথম অ্যালো স্টিল ইন্টারভিউ দিয়েছিলাম। আমার চাকরিটা অদ্ভুত ব্যাপার, 3টে ইন্টারভিউ একসঙ্গে পেলাম, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালো স্টিল প্ল্যান্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা আমি 2টো জায়গায় সিলেক্ট হয়ে গেলাম, ডিএসপি আর স্টেট ব্যাঙ্কে। কোন চাকরিটা নেব? তখন ডিএসপির মায়না স্টেট ব্যাঙ্ক থেকে বেশি ছিল।
আমি এই চাকরিটাই নিই, যেটা আমার ভাগ্যিস সবচেয়ে আপনি জীবনে নিয়েছিলেন, তার জন্য আমরা এত সমৃদ্ধ হতে পারছি। না, আমি ব্লান্ডার আপনাকে করলাম। পেয়েছি। আমি তাহলে স্টেট ব্যাংকে থাকলে আজকে হয়তো অনেক কিছু না না, সেটা নয়। হ্যাঁ, দিয়ে তখন আমি যে দুর্গাপুর দেখেছিলাম, একটা মারাত্মক দুর্গাপুর দেখেছিলাম, বুঝলে, একটা ভয়াবহ দুর্গাপুর দেখেছিলাম আমি। অনেকে এই অভিজ্ঞতা যেন কারো জীবনে না হয়, এখন বোধহয় হবেও না। আমি 71 সালে যখন হসপিটালে জয়েন করলাম, 14ই মে আমার মনে আছে। হ্যাঁ, তোমার তখন তো বললাম না 18 থেকে 19 বছর বয়স। হঠাৎ এবার যে আমি খুব দেখতে যেতাম, আমি সবার সঙ্গে না চিরদিন আমি একটু গল্প আলাপ করতে ভালোবাসতাম, ডাক্তার কারণ খুব ভালোবাসতেন আমাকে, আলাপ করতাম না। তাই হঠাৎ এমার্জেন্সিতে আমাকে ডাকলে তাড়াতাড়ি আসুন, একজনকে ওখানে বডি নিয়ে আসা হয়েছে নকশাল পিরিয়ড। নকশাল পিরিয়ডে, সিপিএমের নকশাল পিরিয়ডে। দেখি এক ভদ্রলোক শুয়ে আছে, তার এখানে একটু কিছু বুঝতে পারছি না। আবার সেদিনই বিকেলবেলায় তোমার আরেকটা একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো স্বদেশ মন্দিরে। হ্যাঁ, এই যে তখন ছিল, বা এই যে একটা রেশারেশি, এর বাড়িতে থান পাঠিয়ে দাও, এগুলি এখন তো অনেকে করে না, তখন আমরা দেখেছি এগুলো। যে দুর্গাপুর তখন একটা দুর্বিষহ মাঝে আমরা সন্ধ্যের পর বেরো, আমার নিজের জীবনে হয়েছে। আমার এক বন্ধু থাকতো তখন কাশিরামে, তখন স্কুলটা তৈরি হচ্ছে। হ্যাঁ, না, কাশিরাম স্কুলটা তৈরি হচ্ছে, ওখানে গিয়েছে, আমাকে কয়জন মিলে ধরেছে নকশাল। বলে কোথায় যাচ্ছিস, এবার ছুরি ধরে এখানে ধরেছে। আমি তো শেষ আছি, বোঝাতেই পারছি না যে আমি এখানে এক বন্ধুর ওখানে যাচ্ছি, মেয়েটা বেকার ছিল। তারপরে ওদের মধ্যে একজন আমাকে চিনতে পারলো, ছেড়ে দিল। এই অভিজ্ঞতা আমার ছিল। তারপরে দুর্গাপুরকে আবার পরিবর্তনে দেখলাম। দুর্গাপুর মানে চেষ্টা করেছে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করার জন্য অনেক উন্নতি হয়েছে দুর্গাপুরের। আর এখন তো, তখন ছিল শিল্পনগরী, এখন আমার সিটি সেন্টারে যখন আমি ঘুরে বেড়াই, যেখানে আমার বাড়ি, এখন তো আমার মনে হয় যে এটা এডুকেশন নগরী। আমার বাড়ির চারপাশে প্রচুর ইনস্টিটিউট, আর সবগুলো বাড়ি স্টুডেন্টে ভর্তি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মানে শিল্পনগরী। শিল্পনগরী মানে সিটি সেন্টারের অনেক উন্নতি হয়েছে। সেদিক দিয়ে বলবো যে সিটি সেন্টারের আমরা যারা থাকি, দুর্গাপুরের অন্য বিধাননগর কেমন জানি না, টাউনশিপের কেমন ইয়ে হয়েছে, সিটি সেন্টারে অনেক দিক দিয়ে কিন্তু বিভিন্ন দিক দিয়ে ওখানে রাস্তাঘাট বলো চেষ্টা করেছে এটা উন্নতি করার। আমাদের টাউনশিপে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে আছে লাস্ট, এটাই বলছি তোমার, তখন ডিএসটিভিতে আমি আছি, দিল্লি থেকে। আমি ডিএসটিভিতে দীর্ঘদিন কাজ করেছি, এটা তো বলা হয়নি। আমি স্ক্রিপ্ট লিখতাম, সব দিকে স্পষ্টসংগত লিখতাম, ডিএসটিভি স্ক্রিপ্ট লিখতাম, সেটা নিউজ লিখতো আর কি, বাংলায়। তাই এখানে আমি এবং প্রচুর আমি যে ইন্টারভিউ নিয়েছি, আমার মনে হয় জীবনে এত ইন্টারভিউ কেউ নেয়নি, মানে দুর্গাপুরে। বাইরে তো নিতেই পারে, আমি নেয়নি। আমি কাকে ছেড়ে কাকে বলবো, উষা উত্থুপ থেকে আরম্ভ করে তোমার যত বিখ্যাত বোম্বের আসরানি থেকে আরম্ভ করে আমি সবার ইন্টারভিউ নিয়েছি। তারপরে যে বিখ্যাত বোম্বের অভিজিতের ইন্টারভিউ নিয়েছি আমি। হ্যাঁ, মানে এই সৌভাগ্যগুলো আমি পেয়েছি। এমন হয়েছে বনশ্রী সেনগুপ্ত থেকে ইন্টারভিউ করছি, 1 ঘন্টা পেরিয়ে গেছে, থামছি, বলে এই আপনি তো বললেন না উত্তম বাবু আমাকে কি করে আসানসোলে নিয়ে গিয়েছিল, বলে বলুন দিদি। বলে আসানসোলে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, তা উনি কি করে জল যাব, তা উনি কোথা থেকে একটা মুঠে কুলিকে নিয়ে এলেন, বলে এই তুই এখানে বস। বলে আমাকে ওখানে বসালেন, যে মুঠে আমাকে কুলি আমাকে স্টেশনটা জলটা পার করে দিল। আপনি দিদি আপনি যে গান গাইতে যেতেন অনেক টাকা পেতেন। বলে কে বললো, মহাজাতির সাথে আমরা গান গাইবো, প্রোগ্রাম আছে আমার। আমি তো তখন বিখ্যাত কেউ ছিলাম না, উঠছি। আমাকে হঠাৎ জহরে আমার বাড়িতে এলো, এসে মানে আপনাদের দাদাকে একটা ব্যাগ দিল হাতে, এক ব্যাগ, তাতে মাছ থেকে আরম্ভ করে সবজি, সব তরকারি, আর আমার হাতে 10টা টাকা দিল। তখন অনেক জলসাও হতো দুর্গাপুরে, কলকাতার কথা বলছি। বলে দিয়ে বলে এগুলি রান্না করে আজকে খাবি, আর 10 টাকা দিলাম, ট্রামে করে তুই প্রোগ্রাম করতে চলে যাবি মহাজাতি। বলে তখন আমরা এইভাবে প্রোগ্রাম করতাম, রাত 11টা 12টায় আমি সুযোগ পাচ্ছি, লোকে দেখতো। এই দুর্গাপুরেও তো হয়েছে, রাত সারা রাত হয়ে গেছে। আমার জীবনে ঘটনা ঘটেছে, তোমার নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হচ্ছে, খুব বেশ বড় মাপের প্রোগ্রাম, আমি অ্যাঙ্কারিং করছি। তা এসডিও যিনি ছিলেন, তখন নিয়ম হয়েছিল 10টার পরে কোনো প্রোগ্রাম করা যাবে না, বন্ধ করে দিতে হবে। তা উদ্যোক্তাদের কারণ নাম বলবো না, যাই হোক, দিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাকে বলা হলো যে দাদা এসডিও তো বলেছে 10টা বন্ধ করতে, আমরা আছি, তুমি চিন্তা করো না। এসডিও এলে বলো যে না ঠিক আছে বন্ধ করছি। এসডিও এসে কাউকে খুঁজে পাচ্ছে না। আর তখন তোমার দালের মেহেন্দির নাম শুনেছ, উনি উঠেছেন, উনি তো রেগে মেগে চলে গেলেন আমার উপর 3টে গান গিয়ে, যখন বললাম গাইবেন না, শিল্পা শেট্টি নাচ করতে উঠেছে। দিয়ে ওনাকে ইয়ে করছি, হঠাৎ এসডিওর লোক এসে গেল, বলে ইমিডিয়েট বন্ধ করুন, আপনাকে অ্যারেস্ট করা হবে। আমি কী করি, আমি আমাদের যা গিয়ে বললাম, শিল্পা শেট্টি তো রেগে মেগে গেল, বলে আমি আমাদের টাকাটা বড় কথা না, আমি এখানে অনুষ্ঠান করতে এসেছি, সেটাই আমি করতে পারলাম না।
দিয়ে উনি তো রেগে মেগে চলে গেলেন। এইবার অনুষ্ঠান তো আমাকে শেষ করতে হবে, আর লম্বা মতো একটা ব্যারিকেড, আমি ওখানে আস্তে আস্তে এগোচ্ছি, এগিয়ে ওখানে কোনো রকম বললাম যে এসডিও পারমিশন দেননি, আমরা বাধ্য হলাম অনুষ্ঠান শেষ করতে। আর বলে দেওয়া ছিল লাইটগুলো নিভিয়ে দেবে, লাইট নিভিয়ে দিল, আমি দৌড়ে আর ওদিকে গালাগাল দিচ্ছে, ধর একে ধর, মানে আমাকে বেলে পিঠে শেষ করে দেয়। আমার এরকম জীবনে অভিজ্ঞতা হয়েছে অ্যাঙ্কারিং দুর্গাপুরে করতে লতা মঙ্গেশকর আসা, আমি কিশোর গিয়েছিলাম। কুমার এসেছিলেন, আমি গিয়েছি অনুষ্ঠান, ছোটবেলায় আমরা লতা মঙ্গেশকর অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। লতা মঙ্গেশকর অনুষ্ঠান হয়েছিল হোস্টেলে, হোস্টেলে। এবং দারুণ গেয়েছিলেন। এবং ওনাকে একটু রাত্রের দিকে দিয়েছিল, উনি গাইতে গাইতে যখন কিছু লোক তখন ওনার ব্যারিকেড ভেঙে সামনে চলে গেছে, বলছে আপনারা, আমার মনে হয় এরকম একটা শুনেছিলাম যে লাস্টের দিকে নাকি দরজা খুলে দেওয়া হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল সবাইকে ঢোকার জন্য। তা ওনার তখন গান হয়ে গেছে, হয়ে গিয়ে তখন ভোরের দিকে অনেক শিল্পী যারা উঠছেন, নাম ভুলে যাচ্ছে এখন, মানে তার উপরে বিখ্যাত হয়েছিলেন অনেকে। এবং দিয়ে সেই অনুষ্ঠানটা এত ভালো হয়েছিল না, লতা শুধু বলছিলেন যে আপনারা তো আমার গান শুনতে এসছেন, সবাই ব্যারিকেড ভেঙে এগিয়ে এসছেন কেন, কেউ 100 টাকা 200 টাকা বলে আপনারা কেন এগিয়ে আসছেন, 50 টাকা টিকিট কেটেছিল, আপনি তো গান শুনতে চান আমার বলে উনি পরপর না গেয়ে গিয়েছিলেন। তখন শিল্পীরা গান গাইতে ভালোবাসতেন। এখন যেমন তুমি যে কোনো অনুষ্ঠানে যাও, আমার সঙ্গে আধ ঘন্টা কথা আছে, এবং এখনকার শিল্পীদের তখন শুধু ওরা হারমোনিয়াম বা কিছু মিউজিক দিয়ে শুধু কণ্ঠটা, এখন প্রফেশনাল। এখন তোমার এই যে কিছু প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যিনি আর্টিস্ট গান গাইবেন তিনি আগেই বলে দিলেন যে আমি যে প্রোগ্রাম করবো তার আগে কোনো প্রোগ্রাম হবে না, অন্য কোনো প্রোগ্রাম কোনো আর্টিস্ট করতে পারবে না, কারণ উনি 3 ঘন্টা ধরে ওনার মিউজিক সেট করলেন, করে উনি গান গাইতে উঠলেন। অথচ ওই স্টেজে মনোময় যখন এলেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম, অসম্ভব ভদ্র ছেলে মনোময় যখন গাইছেন ওনার হইতে, এবং ভদ্রভাবে গেয়ে গিয়েছিলেন মনোময়। ভদ্র আর্টিস্টও দেখেছি, এবং খুব বাজে ধরনের। আর আমার বললাম না, ইন্টারভিউ করতে গিয়ে আমার হয়েছে, তোমরা যেমন ওই যে ভদ্রলোক টিভিতে খুব নাটক করেন, কি নাম জানি, আর একটা অনুষ্ঠান জি বাংলা, না জি বাংলায় উনি ওই একটা অনুষ্ঠান পরিচালনা করেন, নামটা ভুলে যাচ্ছি, দেখেছো সবাই নাম বলে আপনি চিনতে পারবে, আর খুব অভদ্র টাইপের নাম ভুলে যাচ্ছি, চিরঞ্জিত সিনেমা করতেন, তাকে ইন্টারভিউ করছি। উনি আমাকে বলছেন একটা জায়গায় যে আমরা কিন্তু উত্তম কুমারের থেকে ভালো অভিনয় করি, মহানায়ক, আমরা মহানায়ক যে বলি, আমি উত্তম কুমার কিন্তু বাবা কেন চাকর, বস্তির মেয়ে রাধা, এ ধরনের যাত্রা তুমি বই করেন, আর যেই বলেছি আমার উপর হয়ে গেল, আপনি আমার সম্বন্ধে কি জানেন, হরনাথ চক্রবর্তী ছিল, আপনাকে আমি ইন্টারভিউ দেবো না, আমিও আপনার ইন্টারভিউ দেবো না, আপনি উত্তম কুমারের উপরে যাচ্ছে। এরকম জীবনের ঘটনা হয়েছে। আর এমন হয়েছে সব্যসাচী চক্রবর্তীকে ইন্টারভিউ করবো, নাটক করছেন, খেয়ালি দস্তিদার ওরা সব নাটক করছেন নেতাজি ভবনে, আমাকে বললো আপনি একটু বসুন, আমরা নাটক না করে দিতে পারবো না। নাটক শেষের পরে উনি আমাকে খুঁজে বেড়াচ্ছেন, যেটা জুনিয়র পিসি সরকার করেছিলেন, ওনার ম্যাজিক শো হয়ে গিয়ে বলেন ওই ভদ্রলোক কোথায়। আর আমার জীবনের সবচেয়ে মর্মান্তক ইন্টারভিউ হচ্ছে ওটা, আমি ইন্টারভিউ করছি, আর আমার ছেলে একটা চ্যানেলের জন্য কলকাতায় ইন্টারভিউ করছে একই সঙ্গে। এবং উনি লাস্ট কথাটা বলেছিলেন পিসি সরকার, আমি বললাম আপনি ভ্যানিশ হয়ে যান, ম্যাজিকটা দেখান, উনি দেখাচ্ছি 1 2 3 বলে উঠে গেল। আমি বললাম, ছেলে হাসছে, আমিও হাসছি, ওরা আমি ওনার সঙ্গে ইয়ে হয়েছিল এক জায়গায়, বললাম আপনি সেদিন খুব ভালোই ভ্যানিশ করেছিলেন, আমার ছেলে ভ্যানিশ হয়ে গেল চিরদিনের জন্য। যাই হোক, অনেক সমৃদ্ধময় আপনার জীবন, অনেক কিছু জানলাম। আবার কোনো একদিন আমরা বসবো হয়তো। খুব ভালো লাগলো প্রণয়দা, এইভাবেই আপনি এগিয়ে চলুন, আপনার জীবন আরও কর্মময় প্রগতিময় হয়ে উঠুক, আরও অনেক কিছু করুন। কিন্তু আমি এর পরের বার আপনাকে দেখলে আপনার হাতে 2টো বই কিন্তু আমি দেখতে চাই। চেষ্টা করছি, একটা বই আমি বের করবো, হয়তো তোমার সাহায্য নিতে তোমরা যারা ইয়ে করে আমি নেবো, বের করবো আমি। আমাকে রঞ্জিত দাও বলছিলেন, প্রণয় তুমি তোমার প্রতিবেদনগুলো নিয়ে একটা বই করছো না কেন? প্রতিবেদনগুলো নিয়েই তো একটা বই হয়ে যেতে পারে। যাই হোক, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। প্রণয়দা অনেক মূল্যবান সময় দিয়ে অনেক কথা বললেন, আপনারা যারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন পুরনো দুর্গাপুর এই সময়কার কথা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তুমিও ভালো থেকো।